দুদিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় ইস্যু ছাপিয়ে গুরুত্ব পাবে ভূ রাজনীতি। তিস্তা ইস্যুতে অবস্থান স্পষ্ট করতে পারে ভারত। আজকে 3 রাত নয় ঘুম নাই। সরকারি চুলা খাইছিলাম, এখানে ওখানে রান্না বাড়া করলাম। বানের জলে ভাসছে গ্রামের পর গ্রাম। সুনামগঞ্জে পানিবন্দী লাখ লাখ মানুষের বিপর্যস্ত জীবন। আশ্রয় কেন্দ্রে ঠাঁই হলেও খাবারের কষ্ট। শহরেও জলাবদ্ধতা, ডুবে আছে সড়ক। কিছুক্ষণ পর বিশ্বকাপের সুপার 8-এ টাইগারদের প্রতিপক্ষ মাইটি অস্ট্রেলিয়া। অ্যান্টিগায় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নাজমুল শান্তর দল। ভিন্ন রূপে দেখার অপেক্ষায় সাবেকরা। নারায়ণগঞ্জেও সাবেক আইজিপি বেনজির আহমেদের কোটি কোটি টাকার অবৈধ সম্পদ। রূপগঞ্জে আলিশান ডুপ্লেক্স বাংলো নির্মাণ। আদালতের নির্দেশে জব্দের প্রক্রিয়া শুরু। ভোরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। 2 সপ্তাহেরও কম সময়ে ফের আজ দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা রয়েছে জুলাইয়ের দ্বিতীয় ভাগে তার বেইজিং সফরেরও। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, এবারের ভারত সফরে দ্বিপক্ষীয় ইস্যু ছাপিয়ে গুরুত্ব পেতে পারে আঞ্চলিক ভূ রাজনীতি। একই সঙ্গে নতুন করে ক্ষমতায় আসা পুরনো নেতৃত্ব কতটা সফল হবেন অমীমাংসিত ইস্যুগুলো নিষ্পত্তিতে, সেই চ্যালেঞ্জও থাকছে দুই পক্ষেই। একদিকে চীন, অন্যদিকে ভারত। এশিয়ার 2 প্রভাবশালী বন্ধু রাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে বাংলাদেশ কতটা লাভবান হবে, কোন মাত্রায় পৌঁছবে সম্পর্কের মাত্রা, সেটি স্পষ্ট হতে যাচ্ছে নিকট ভবিষ্যতে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। নরেন্দ্র দামোদর দাস মোদি। ভারতে নরেন্দ্র মোদি নতুন করে সরকার গঠনের পর শুধু শপথ অনুষ্ঠানেই নয়, দ্বিপাক্ষিক সফরেও সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাই আবারও ভারতের প্রথম রাষ্ট্রীয় অতিথি হয়ে দিল্লি যাচ্ছেন। একই মাসে 2 নিকটতম প্রতিবেশী দেশের শীর্ষ নেতৃত্বের এই সফর ও বৈঠকের বিষয়টিকে নজিরবিহীন বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। কূটনীতিপাড়ার আলোচনা থেকে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর সংক্ষিপ্ত হলেও এর ব্যাপ্তি সুদূর প্রসারী হতে চলেছে। কেননা এই সফরে যতটা না দ্বিপাক্ষিক বিষয়গুলো প্রাধান্য পাবে, ঠিক সম গুরুত্বে আলোচিত হতে পারে ভূ রাজনৈতিক ও আঞ্চলিক কৌশলগত ইস্যু। পাশাপাশি 2 সরকার প্রধান তাদের ক্ষমতার নবায়নের পর আগামীর সম্পর্ক কিভাবে আরও পোক্ত হবে, বর্তমানে ভারত সরকারে থাকা নীতি নির্ধারকদের অন্দরের সেই রাজনৈতিক বার্তাও ঢাকাকে দিতে পারে নয়াদিল্লি। 2022 সালের পর 2 প্রধানমন্ত্রী শনিবার আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে। ওই বৈঠকে প্রাধান্য পেতে পারে গ্রিন চুক্তি বাস্তবায়নে রূপরেখা চূড়ান্তকরণ, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, কানেক্টিভিটি, তিস্তা চুক্তি, বিদ্যুৎ জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা সহযোগিতার মতো বিষয়গুলো। তবে তিস্তায় চীনা বিনিয়োগের প্রস্তাবে বাংলাদেশের কিছুটা নীরবতা আর ধীরে চলো নীতি অনুসরণ করার মধ্যেই ভারতের পাল্টা বিনিয়োগ প্রস্তাবে বিষয়টি অস্বস্তি তৈরি করেছে কিছু ক্ষেত্রে। এবারের সফরে চুক্তি সই না হলেও এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে পারে ভারত, ধারণা বিশ্লেষকদের। পরের মাসেই চীন সরকারের নিমন্ত্রণ রক্ষায় বেইজিং যাওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেক্ষেত্রে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আনুষ্ঠানিকতার পাশাপাশি আলাদা বোঝাপড়াও হতে পারে ঢাকা বেইজিংয়ের মধ্যে। সব মিলে কাছাকাছি সময়ের মধ্যে এশিয়ার 2 শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে পরপর বৈঠকের সুযোগ বাংলাদেশকে কতটা এগিয়ে রাখবে, সেটি এখন দেখার অপেক্ষা। কেননা চরম বৈরী ভাবাপন্ন ভারত চীনের দ্বান্দ্বিক অবস্থানের মধ্যেও নিজের হিস্সাটুকু বুঝে নেয়ার কূটনৈতিক চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে বাংলাদেশের নেতৃত্বকে, বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে দিল্লিতে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মতো খাত তৈরি করতে পারে ভারত। পাশাপাশি নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে তিস্তার পানি বণ্টন নিয়েও, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ভারত থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। 2022 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে দুই দেশের মধ্যে স্বাক্ষর হয় 7টি সমঝোতা স্মারক। কথা হয় বাণিজ্য, বিনিয়োগ, অভিন্ন নদীর পানি বন্টন, নিরাপত্তা সহযোগিতা, বিদ্যুৎ জ্বালানি খাতের বৃদ্ধি, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক ও মানব পাচার রোধ নিয়েও। 2 বছর পর দুই প্রধানমন্ত্রী শনিবার আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের বৈঠকে নির্ধারিত হতে পারে 2022 সালের চুক্তি ও সমঝোতা স্মারকের বাস্তবতা এবং আগামী 5 বছরের রূপরেখা। তবে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে সফরে চুক্তি স্বাক্ষর না হলেও এ বিষয়ে নিজেদের স্পষ্ট অবস্থান জানাতে পারে ভারত। আসতে পারে বড় ধরনের বিনিয়োগের খবরও। তবে সরকারি পর্যায়ে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হবে তা এখনও পরিষ্কার করেননি সংশ্লিষ্ট কূটনীতিকরা। সংশ্লিষ্টদের আশা, প্রতিবেশী দুই দেশ আগামীতে নিজেদের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে হাতে নেবে বেশ কিছু পদক্ষেপ। এতে সমানভাবে লাভবান হবে দুই দেশের মানুষ। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক এবং পরীক্ষিত, কিন্তু এই সম্পর্কের মধ্যেও দুটো গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে। একটি তিস্তা চুক্তি আর অন্যটি ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্ক। প্রধানমন্ত্রীর দুদিনের রাষ্ট্রীয় সফরে এই দুটো গুরুত্বপূর্ণ ইস্যু কিভাবে সমাধানের দিকে পৌঁছে নিয়ে যেতে পারেন সেটাই এখন দেখার বিষয়। ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে কর্তব্যপথ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ভারতের সঙ্গে বিএনপির বৈরী সম্পর্কের জেরে দলটি দেশের ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, ভারসাম্যের কূটনীতিতে এগিয়ে যাবে দেশ, আর এ কারণেই ভারতের সঙ্গে কোনো বৈরিতা চায় না বাংলাদেশ। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের যৌথ সভায় বক্তব্য রাখেন তিনি। ঘোষণা দেন, দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। মানচিত্র লাগোয়া দুই প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশ। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন মাত্রা পেরিয়ে দু দেশের কূটনীতি এখন শুধুই ঢাকা নয়াদিল্লি নয়, বরং প্রভাব বিস্তার করে কোনো কোনো ক্ষেত্রে আঞ্চলিক এমনকি বৈশ্বিক প্রেক্ষাপটেও। দুই দেশেই পুরনো নেতৃত্ব নতুন করে তাদের ক্ষমতা ফিরে পেয়েছেন। অতীতের সুসম্পর্কের ধারাবাহিকতায় কেমন যাবে আগামীর দিনগুলো, এমন বাস্তবতা থেকেই ভারতের প্রতিবেশী প্রথম নীতিতে আবারও নরেন্দ্র মোদীর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হয়ে শুক্রবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংক্ষিপ্ত সফর হলেও এর ব্যাপ্তি যে অনেক তা স্পষ্ট হচ্ছে বিভিন্ন পরিসরের আলোচনায়। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদকও কথা বললেন দিল্লি সফর ইস্যুতে। সমস্যার সমাধান করব আলোচনার টেবিলে। আলোচনার টেবিলেই আমাদের সম্মানজনক সব আউটস্ট্যান্ডিং সমস্যার সমাধান আমরা করতে পারি। প্রতিবেশীর সঙ্গে অবিশ্বাসের যে বৈরী সম্পর্ক গড়েছিল বিএনপি, এতে ক্ষতি হয়েছে দেশের, অভিযোগ কাদেরের। সংশয় আর অবিশ্বাসের দেওয়াল তারা সৃষ্টি করেছে জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। দেশের স্বার্থ বিক্রি করে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করছে না আওয়ামী লীগ স্মরণ করিয়ে দেন সাধারণ সম্পাদক। এই সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থে, আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে আমরা কারোর সাথে কোনো সম্পর্ক করি। এছাড়া যৌথ সভায় 23 জুন আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 10 দফা কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। এই সমাবেশে 23 তারিখ বেলা 2:30টায় সোহরাওয়ার্দী উদ্যানে আমন্ত্রণ জানান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
এবার টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপের সুপার 8 মিশনের শুরুতেই বৃষ্টি বাধা বাংলাদেশের সামনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ ভেন্যু অ্যান্টিগার সময় হয়ে গেলেও এখনও টস হয়নি। এই মুহূর্তে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সরাসরি চলে যাব তার কাছে। সাজিদ, বৃষ্টির কারণে কিন্তু নির্ধারিত সময় টস হয়নি। কিছুক্ষণ আগে বৃষ্টি এসেছিল, বেশ জোরে কিন্তু বৃষ্টি এসেছিল, মাঠ কাভার দিয়ে ঢেকে দেওয়া হয় এবং ঠিক টস হওয়ার আগ মুহূর্তে বৃষ্টিটা হয়, কিন্তু কিছুটা বিলম্ব হচ্ছে টসের। তবে এখন আবার বৃষ্টি থেমে গেছে, আমরা প্রত্যাশা করতে পারি হয়তো কিছুক্ষণের মধ্যেই টস হয়ে যাবে এবং আমরা জানতে পারবো আসলে যে টসের কী ফলাফল হচ্ছে। তবে তার আগে জানাতে চাই, ক্যারিবীয় অঞ্চলে কিন্তু প্রায় বৃষ্টি হয়। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের আগেও বৃষ্টি হয়েছিল, টস দেরি হয়েছিল, বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছিল। সো এটা একটা কোইন্সিডেন্স হতে পারে। এবারও ম্যাচের আগে বাংলাদেশের ম্যাচের আগে বৃষ্টি হলো, আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব যে বাংলাদেশ যেন এই ম্যাচটাও জিতে যায়। প্রচুর দর্শক কিন্তু এসেছেন, বাংলাদেশি দর্শকের সংখ্যাটা খুব একটা বেশি না হলেও আমরা কিন্তু দেখেছি স্থানীয়রা আসছেন, অস্ট্রেলিয়ানরা এসেছেন, ইংল্যান্ডের অনেক দর্শক এসেছেন। তবে উল্লেখযোগ্য সংখ্যক বলতে হয় যে ভারতের অনেক সমর্থক মাঠে এসেছেন। একটা ঐতিহাসিক স্টেডিয়াম স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, এবং এই মাঠে বিশ্বকাপের আরও 4টি ম্যাচ হয়েছে গ্রুপ পর্বের। সেই ম্যাচগুলোতে দর্শক উপস্থিত খুব একটা বেশি চোখে না পড়লেও আজকের ম্যাচে কিন্তু আমরা দেখছি যে মোটামুটি ভালো দর্শক উপস্থিত হবে। এবং বাংলাদেশের একাদশের কথা একটু বলতে চাই। বাংলাদেশে আমরা জানি সাধারণত তাদের উইনিং কম্বিনেশন ধরে রেখে সবসময় মাঠে নামে, তবে আজকের ম্যাচে সেটার ব্যত্যয় ঘটতে পারে। যতটুকু আমরা বিভিন্ন দেখেছি, বিভিন্ন দল মাঠে আসার পর তারা প্র্যাকটিস করছিলেন। আমরা দেখেছি সৌম্য সরকার সেন্টার উইকেট যেখানে খেলা হবে সেখানে দাঁড়িয়ে ব্যাট হাতে শ্যাডো করছিলেন। সো যেহেতু আমরা জানি এটা একটা খুব ভালো ব্যাটিং ট্র্যাক হতে যাচ্ছে, যতটুকু আমরা দেখেছি একদম ফ্ল্যাট ট্র্যাক, হয়তো আগের ম্যাচে একটা ভালো স্কোর হয়েছিল, সেরকম একটা বড় স্কোর আমরা এক্সপেক্ট করতে পারি এই পিচ থেকে। সো সে কারণে কিন্তু সৌম্য সরকারকে হয়তো আজ একাদশে দেখা যেতে পারে। শেখ মেহেদির ইনক্লুশনটাও কিন্তু কথা হয়েছে, বাট সেটা হয়তো বা শেষ মুহূর্তে নাও দেখা যেতে পারে। তবে বাংলাদেশ 3 পেসার নিয়ে মাঠে নামছে, যে এই পেস অ্যাটাক বাংলাদেশকে সুপার 8-এ তুলেছে। গত ম্যাচে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ এবং তানজিম সাকিব, এই ম্যাচও আসলে তাদের কাছ থেকে তেমনই প্রত্যাশা থাকবে। তবে অস্ট্রেলিয়া গতকাল যেভাবে তারা অনুশীলন করেছে, ঐচ্ছিক অনুশীলনে আমরা দেখেছিলাম মার্কাস স্টোইনিস এবং মিচেল মার্শ বড় বড় ছক্কা হাঁকিয়েছেন। সেখান থেকে তাদের পরিকল্পনা বা তাদের ইন্টেন্টটা আমরা কিন্তু স্পষ্ট একটা ধারণা পাই, তারা একটা বড় স্কোর করতে চায়। গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়া কিন্তু 180 রান চেস করেছিল স্কটল্যান্ডের বিপক্ষে। সো আমরা জানি তাদের ব্যাটিং ডেপথ কতটুকু, তাদের ব্যাটসম্যানরা কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে নিজেদের দিনে। বাংলাদেশ যেটা আসলে লক্ষ্য থাকবে যে বাংলাদেশের যদি বাংলাদেশ আগে ফিল্ডিং করে, অবশ্যই তাদের স্কোরটা 150 বা 160-র মধ্যে যদি রাখতে পারে বাংলাদেশের একটা ভালো চান্স থাকবে। তবে সেটার জন্য বাংলাদেশের টপ অর্ডারকে আজ ভালো করতে হবে। টপ অর্ডার আমরা বলতেই বুঝি লিটন এবং শান্ত। গত বিশ্বকাপে আসলে কোনো ম্যাচে তারা বড় কোনো স্কোর করতে পারেনি। লিটন শুধু একটা ম্যাচে একটা ভালো স্টার্ট পেয়েছিলেন, ভালো রান পেয়েছিলেন শ্রীলঙ্কার এগেন্স্টে। পরের 3 ম্যাচে কিন্তু লিটন যার পর নাই হতাশ করেছেন সমর্থকদের। সো আমরা আসলে প্রত্যাশা করতে পারি যে যদি আজ বাংলাদেশ একাদশে পরিবর্তন আসেও হয়তো সেটা টপ অর্ডারে একটা পরিবর্তন আসতে পারে। সৌম্য সরকার আমরা জানি পেস বোলারদের খেলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি নিউজিল্যান্ডে কয়েক বছর কিছুদিন আগেও কিন্তু তার একটা সেঞ্চুরি ছিল। বল যেখানে আসলে ভালো ব্যাটে আসে সেসব উইকেটে কিন্তু সৌম্য খুব ভালো খেলে থাকেন। সো সেই দৃষ্টিকোণ থেকে আজকের একাদশে সৌম্যকে দেখা গেলেও হয়তো সেটা ভুল, সেটা হয়তো বা অবাক হওয়ার কিছু থাকবে না। সাকিব আল হাসানের কথা বলতে চাই। সাকিব আল হাসান আমরা জানি বিশ্বকাপের শুরু থেকে ঢুকছিলেন বল হাতে ব্যাট হাতে। নেদারল্যান্ডসের বিপক্ষে রান পেয়েছেন, নেপালের বিপক্ষে কিন্তু 2 উইকেট পেয়েছেন। সাকিব আল হাসান বিশ্বকাপ ইতিহাসের প্রথম বোলার হিসেবে 50 উইকেটের মাইলফলক আজ স্পর্শ করতে পারবেন যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র একটা উইকেট পান। একই সঙ্গে 2 দলের যে লেগ স্পিনার রিশাদ এবং অ্যাডাম জাম্পার একটা দ্বৈরথ কিন্তু সবাই দেখতে মুখিয়ে আছেন যে একটা ব্যাটিং সহায়ক উইকেটে কেমন করে এই 2 লেগ স্পিনার। তো ম্যাচ শুরু হলে আমরা সেটা জানতে পারবো নিশ্চিতভাবেই, পরবর্তীতে ম্যাচের আরও তথ্য জানিয়ে দেবো। তো আমার কাছে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ খবর। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। কালুরঘাট সেতুতে চলাচলের জন্য প্রথমবারের মতো ওয়াকওয়ে চালু হয়েছে, কিন্তু সংস্কার কাজ চলার 10 মাসেও সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়নি। ফেরি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বোয়ালখালীবাসীকে। তবে কার্পেটিংয়ের কাজ শেষ দিকে হওয়ায় জুলাইয়ের শেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
পাখির চোখে কর্ণফুলী নদীর উপর নির্মিত শতবর্ষী পুরাতন কালুরঘাট সেতুর নতুন রূপ। প্রথমবারের মতো সেতুর দক্ষিণ পাশ দিয়ে নির্মিত ওয়াকওয়ের কাজও শেষ হয়েছে। ইতিমধ্যে কর্ণফুলী নদীর উভয় পাড়ের মানুষ চলাচল শুরু করেছে। এখন সেতুর উপর ট্রেন এবং যানবাহন চলাচলের সময় পাশের ওয়াকওয়ে দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন পথচারীরা। সেই সাথে শেষের দিকে ব্রিজের উপরের কার্পেটিং এর কাজ। বুয়েট প্রকৌশলীদের পরামর্শে প্রায় ৪৪ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে কালুরঘাট সেতু। সংস্কারের প্রথম ধাপ শেষ করে গত ডিসেম্বর থেকে কক্সবাজারগামী ট্রেন চলাচল শুরু হলেও যানবাহন ও পথচারী চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ করতে লেগে যায় অনেক সময়। সেতুটি দিয়ে যানবাহন চলাচলের পথ থাকায় রেল ট্র্যাকের অভ্যন্তরে পানি জমে পাত ক্ষতিগ্রস্ত হতো। তবে এবার বিদ্যমান পাটাতনের ওপর বিশেষ প্রযুক্তির কংক্রিটের ঢালাই দিয়ে পানি নিষ্কাশনের পথ রাখা হয়েছে। এরপর ওই কংক্রিট ঢালাইয়ের ওপর পিচ দিয়ে সড়কপথ নির্মাণ করা হয়। এতে সড়ক ও রেলপথ উভয়ই আগের চেয়ে হয়েছে অনেক শক্তিশালী। দীর্ঘদিন পর হলেও হাঁটার জন্য প্রথমবারের মতো ওয়াকওয়ে চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ। যেই সময় আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগতো সেই সময় 5 মিনিটে হয়ে যাচ্ছে। বন্ধ ছিল, মানে ফেরি দিয়ে চলাচল করছিল। আগের থেকে দুর্গম থেকে এখন বর্তমানে মোটামুটি ভালো লাগতেছে। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল শুরুর আগে বড় মাথা ব্যথার কারণ ছিল শতবর্ষী জরাজীর্ণ কালুরঘাট সেতু। গত 5 নভেম্বর কক্সবাজারের পথে ট্রেন চলাচল শুরু হয়। দফায় দফায় ঘোষণা দেওয়ার পরও 10 মাস পেরিয়ে গেলেও এখনো সেতুটিতে যান চলাচলের উপযোগী করা সম্ভব হয়নি। ফেরি দিয়ে চলাচল করতে হচ্ছে। সেতু দিয়ে গাড়ি চলাচল শুরু না হওয়ায় ক্ষুব্ধ বোয়ালখালীবাসী। ফেরি দিয়ে আসা যাওয়া করা এটা একটা কষ্ট, সকালে চাকরিতে যাওয়া অনেক লেট হয়ে যায়। এই কালুরঘাট ব্রিজটা যেন তাড়াতাড়ি খুলে দেওয়া হয়। স্থানীয় সংসদ সদস্য জানান ওয়াকওয়ে খুলে দেওয়া হয়েছে। কারিগরি দিক পরীক্ষা নিরীক্ষা করে জুলাইয়ের শেষে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। একটা লেয়ার কার্পেটিং হয়ে গেছে, অত 100 ফিট মতন বাকি আছে, কোনো সেকেন্ড লেয়ার এখন শুরু করে তারা জুলাই এন্ডে এই যানবাহনের জন্য খুলে দেওয়া যাবে। 1930 সালে ব্রিটিশ আমলে নির্মিত হয় কালুরঘাট রেল সেতু। চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর নির্মিত শতবর্ষী পুরাতন এই কালুরঘাট সেতু বুয়েটের পরামর্শে 44 কোটি টাকা খরচ করে এই সেতু সংস্কার কাজ করা হচ্ছে। তবে ট্রেন চলাচল শুরু হলেও এখনো পর্যন্ত যানবাহন চলাচল শুরু হয়নি এই সেতু দিয়ে। তাই দ্রুত যেমন যানবাহন চলাচলের দাবি জানিয়েছে বোয়ালখালীবাসী, তেমনি নতুন সেতুর বাস্তবায়নেরও দাবি তাদের। চট্টগ্রামের কালুরঘাট সেতু থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও বানভাসী মানুষের খবর। ভারী বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জ। প্রতিদিন বাড়ছে নদ নদীর পানি। সবশেষ খবর জানাতে শহরের সাহেববাড়ি ঘাট এলাকায় আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকা, সাহেববাড়ি ঘাট এলাকায়। এখানেই দেখতে পাচ্ছেন যে সুরমা নদীর পানি অনেকটা নিচে নেমে গেছে এবং সাহেববাড়ি ঘাট, পশ্চিম বাজার, মধ্যবাজার, তারপরে জগন্নাথ বাড়ি সহ লঞ্চঘাট সহ সমস্ত নিম্নাঞ্চলের পানি কিন্তু এখন কিছুটা কমতে শুরু করেছে। অর্থাৎ গতকালকে বৃষ্টিপাত না হওয়ায় এখন এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। আর যদি বৃষ্টিপাত না হয় তাহলে এরকম একটা পরিস্থিতি সহজেই উন্নতির দিকে যেতে পারে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে সুরমা নদীর পানি কমছে, কিন্তু সেটা অত্যন্ত ধীর গতিতে কমছে এবং সেটা কমতে আরও কিছুদিন সময় লাগবে। যদি এর মধ্যে বৃষ্টিপাত না হয় তাহলে দ্রুতই পরিস্থিতি উন্নতি হবে। আমরা গতকালকে এই জায়গাটাতেই ছিলাম, এখানে দেখিয়েছি প্রায় হাঁটু পানি ছিল, এখন সেখানে প্রায় 6 ইঞ্চি বা 4 ইঞ্চির মতো পানি রয়েছে এবং রাস্তাটা ঝেগে উঠেছে। এবং ওখানে পশ্চিম বাজার, মধ্যবাজার, আরপিনগর, তারপরে জগন্নাথ বাড়ি সহ লঞ্চঘাট, জেল রোড সহ সমস্ত নিম্নাঞ্চলের পানি এইভাবেই কিছুটা কমতে শুরু করেছে এবং বৃষ্টিপাত না হওয়ার মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। তারা জানিয়েছেন যে এই যে বৃষ্টির কারণে গতকালকে পানি হঠাৎ করে বেড়ে গিয়েছিল, আবার বিকেল থেকে বৃষ্টিপাত বন্ধ থাকায় এখন পর্যন্ত কোনো ধরনের বৃষ্টি না হওয়ার কারণে পানি অনেকটা দ্রুতই নেমে যাচ্ছে বলা যায়। এবং এদিকে যদি আমরা বলি যে বিভিন্ন নিম্নাঞ্চলে, এই যে সুনামগঞ্জের বিশম্বরপুর, তাহিরপুর এবং ছাতক, দুয়ারা বাজার, এই সমস্ত এলাকার নিম্নাঞ্চলে এখনও পানি রয়ে গেছে এবং সুরমা নদীর পানি আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে অনেকটা ধীর গতিতে নামছে। ধীর গতিতে নামার কারণে মানুষের মধ্যে একটু দুর্ভোগের সৃষ্টি হয়েছে। আমরা যদি দেখাই, এখানে সুরমা নদীতে তেমন কোনো স্রোত নেই। স্রোত না থাকার কারণে পানিটা ধীর গতিতে নামছে এবং এই ধীর গতিতে নামার ফলে মানুষের মধ্যে দুর্ভোগ আরও বাড়ছে। আমরা কথা বলেছিলাম এখানকার যে স্থানীয় লোকজনদের সাথে, তারা জানিয়েছেন যে এই নদীতে স্রোতের পরিমাণ যত বাড়বে ততই পানিটা দ্রুত নেমে যাবে এবং মানুষের একটু স্বস্তি ফিরে আসবে। আমরা এখানকার জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আসলেও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি
তেমন উল্লেখযোগ্য উন্নতি না হলেও বৃষ্টিপাত না হওয়ায় মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এবং শান্তি রয়েছে। মানুষ কিছুটা আশ্বস্ত হতে পেরেছেন যে হয়তো বৃষ্টিপাত থেমে গেলে পরিস্থিতি দ্রুত উন্নতির দিকে যেতে পারে। অথচ আমরা গতকালকে দেখেছিলাম যে এই প্রত্যেকটা এলাকায় পানিতে প্লাবিত ছিল এবং আজকে সকালে অর্থাৎ প্রায় 12-13 ঘন্টার ব্যবধানে এই পুরো এলাকাটায় কিছুটা ভেসে উঠেছে এবং রাস্তাঘাটগুলি ভেসে ওঠার ফলে মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা শুরু হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার সীমান্তবর্তী এলাকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে সীমান্ত এলাকায় বৃষ্টিপাত বন্ধ থাকা এবং ভারতের চেরাপুঞ্জি মেঘালয়ের বৃষ্টিপাত বন্ধ থাকার কারণে ওখানে ওইভাবে ঢল নামেনি এবং গত 2 দিন যাবৎ এখানে ঢল না নামার কারণে অনেকটা পাহাড়ি ঢলের যে প্রবণতা সেটা অনেকটা কমে আসছে। আমরা কথা বলেছিলাম এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, তিনি জানিয়েছেন যে এই অবস্থা আসলে আগামীকালকেও পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং আজকে এবং আগামীকালকেও ভারী বর্ষণের একটা পূর্বাভাস রয়েছে, যদিও এখনও আকাশে মেঘাচ্ছন্ন রয়েছে এবং কিছুটা বৃষ্টির ভাব রয়েছে, হয়তো বা বৃষ্টি এলেও এতে আসতে পারে। কিন্তু এখন পর্যন্ত যেভাবে পানি কমছে সেটা একটা আশার কথা, সেই আশার কথা দিয়েই আমরা বলতে চাই যে এইভাবে যদি বৃষ্টিপাত না হয় এবং পাহাড়ি ঢল থেমে যায়, নদীতে স্রোতের পরিমাণ বেড়ে যায়, তাহলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির হয়তো কিছুটা উন্নতি হতে পারে। তো এই ছিল সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে সবশেষ। সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। এবার নারায়ণগঞ্জেও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদের সন্ধান মিলেছে। রাজধানীর পূর্বাচল উপশহরের কাছাকাছি রূপগঞ্জে আনন্দ হাউজিং সোসাইটির আবাসন প্রকল্পে অত্যাধুনিক ডুপ্লেক্স বাংলো বাড়ি নির্মাণ করেছেন বেনজির আহমেদ। তিনি প্রায়ই এই বাড়িতে আসতেন বলে জানান স্থানীয়রা। সম্প্রতি ভূমি অফিসের কর্মকর্তারা জমি সহ বাড়িটি পরিমাপ করে গেছেন বলেও জানান কেয়ারটেকার। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বাড়িটি দেখে যে কেউ মনে করবেন ইউরোপ কিংবা পশ্চিমা কোনো উন্নত দেশের বাড়ি। জনবিচ্ছিন্ন নির্জন স্থানে এমন আলিশান বাড়ি নির্মাণ করেছেন বাংলাদেশ পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দৃষ্টিনন্দন বিলাসবহুল 2 তলা বাংলো বাড়িটির উপরের তলায় চারপাশেই আলাদা 4টি বারান্দা রয়েছে। সীমানা প্রাচীরের ভেতরে ও বাইরে রয়েছে নানা ধরনের ফুল ও ফলের গাছ। সম্প্রতি ভূমি অফিসের কর্মকর্তারা জায়গা সহ বাড়িটি পরিমাপ করে গেছেন বলে জানান বাড়ির কেয়ারটেকার। কবে থেকে জানেন এটা আপনার বেনজির স্যারের বাড়ি? আমি জানি, আগে থেকে জানি, আমার বাসা এখানে, কারণ ওই বাড়ির ভিতরে নিষেধ দোকান, শুধু ভূমি অফিস থেকে আসছে, মাপজাপ করছে আর কি, ওদের মতন চলে আসছে। পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কোম্পানি দ্বারা পরিচালিত আনন্দ হাউজিং সোসাইটি নামে আবাসন প্রকল্পটির প্লট নির্মাণ কার্যক্রম শুরু হয় 2003 সালে। প্রকল্পটিতে কুড়িল বিশ্ব রোডগামী রাস্তা সংলগ্ন 24 কাঠা জমিতে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে বেনজির আহমেদের বাড়িটি নির্মাণ কাজ শেষ হয় 2022 সালে। বেনজির আহমেদ পুলিশ নিয়ে প্রায় এই বাংলো বাড়িতে আসা যাওয়া করতেন বলে জানান স্থানীয়রা। বেনজির স্যার আইতো মাঝে মাঝে থাকতো, ওনার ফ্যামিলি মাসের মধ্যে 2-1 বার আই। স্থানীয়রা মুখ খুলতে শুরু করলেও বেনজির আহমেদ এই বাড়িটির বিষয়ে মন্তব্য করতে নারাজ আনন্দ হাউজিং সোসাইটির নিরাপত্তা প্রধান। মানুষের কাছে শুনছি যে এটা ওনারই বাড়ি। কার বাড়ি? বেনজির সাহেবের বাড়ি। গত 12 জুন উচ্চ আদালতের আদেশে জব্দ করা হয়েছে বেনজির আহমেদের অর্জিত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ। সেই জব্দ তালিকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই ডুপ্লেক্স বাংলো বাড়িটিও রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সুইস ব্যাংকে জমানো টাকা তোড়জোড় করে সরিয়ে ফেলছে বাংলাদেশিরা। বৃহস্পতিবার প্রকাশিত ব্যাংকটির বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। তবে কেন টাকা তুলে নেওয়া হচ্ছে এর কোনো ব্যাখ্যা দেয়নি ব্যাংকটি। গ্রাহকদের নাম পরিচয় কঠোরভাবে গোপন রাখায় বিশ্বের ধনীদের অর্থ গোপনে গচ্ছিত রাখার জন্য বহুদিনের খ্যাতি আছে সুইস ব্যাংকের। তাই অবৈধ আয় আর কর ফাঁকি দিয়ে জমানো টাকার ঠাঁই হয় ব্যাংকটিতে। প্রায় 1 দশক ধরে বৃদ্ধির পর গত 2 বছর ধরে ব্যাংকটিতে কমতে শুরু করেছে বাংলাদেশিদের আমানতের পরিমাণ। বৃহস্পতিবার প্রকাশিত সুইস ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে দেখা যাচ্ছে 2022 সালে ব্যাংকটিতে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ ছিল 5 কোটি 52 লাখ সুইস ফ্রাঁ। গত বছর যা নেমে এসেছে 1 কোটি 77 লাখ ফ্রাঁতে। অর্থাৎ বছর ব্যবধানে ব্যাংকটিতে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ কমেছে প্রায় 68%। 2021 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ ছিল 87 কোটি 11 লাখ ফ্রাঁ। সুইস ব্যাংক থেকে শুধু যে বাংলাদেশিরা তাদের সঞ্চিত অর্থ সরিয়ে নিচ্ছেন ব্যাপারটা তা নয়। প্রতিবেদনে দেখা যাচ্ছে ভারত পাকিস্তানিরাও সুইস ব্যাংক থেকে বেশ তোড়জোড় করে তুলে ফেলছেন তাদের আমানত।
তবে কেন সুইস ব্যাংক বিমুখ হচ্ছেন গ্রাহকরা, এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ জানায়নি কর্তৃপক্ষ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। দীর্ঘদিনের অভিযোগের পরও এন্ডোস্কোপি, ক্লোনস্কোপি কিংবা সিটি স্ক্যানের মতো পরীক্ষা নিরীক্ষায় মানা হচ্ছে না কোনো নিয়ম। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে এমন প্রমাণ পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। বেসরকারি হাসপাতালগুলোতে সেবার মান নিয়েও অসন্তোষ জানান তিনি। এন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি কিংবা সিটি স্ক্যান, এমআরআইয়ের মতো পরীক্ষা করতেও রাজধানীর নামি দামি হাসপাতালে প্রায় ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এমনকি নজির রয়েছে মৃত্যুর। এসব অভিযোগ আমলে নিলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ঠিকঠাক প্রোটোকল না মেনেই করা হয় এসব পরীক্ষা নিরীক্ষা। তাই বেসরকারি এসব নামি দামি হাসপাতালের মান যাচাই করতে গত কয়েকদিন ধরে ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে ঘুরে বেরিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান মন্ত্রী। প্রথমেই ঢু মারেন জরুরি বিভাগে। সামন্তলালকে সামনে পেয়েই এক রোগীর স্বজনের অভিযোগ। অধিদপ্তরের টিম জানায়, রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে পুরোপুরি না জেনেই করা হয় সিটি স্ক্যান। আবার একদিনে 70টি এন্ডোস্কোপি করানোর রেকর্ডও মিলেছে এই হাসপাতালে, যা দিয়ে কতখানি প্রোটোকল মানা যায় তা নিয়ে প্রশ্ন তোলেন খোদ মন্ত্রী। প্রসিডিওর যেগুলো ইন্টারভেনশন করা হয়, যে এন্ডোস্কোপি বলেন বা সিটি স্ক্যান বলেন, যেখানে আমি ইন্টারভেনশন করি, আইভি ইঞ্জেকশন ইউজ করি, এখানে কিন্তু ঘাটতি আছে। যতদিন বাঁচবো আমরা আপনাদের ভালোর জন্য কাজ করব। আমরা সাংঘাতিকভাবে কাজ করছি এবং খুব দুঃখিত, লজ্জিত। ইমপ্রুভ করবই আমরা। পরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শনে যান মন্ত্রী। সেখানের চিত্রটাও অনেকটা একই। মন্ত্রী প্রশ্ন তুলেন হাসপাতালের চিকিৎসা ব্যয় নিয়ে। যেহেতু মন্ত্রী মহোদয় বলে গেলেন, আমরা আমাদের অবশ্যই কোয়ালিটেটিভ ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করব। পরে মন্ত্রী জানান, প্রোটোকল মেনে চিকিৎসা আর মান নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার। ওনাদেরকে আরো যত্নশীল হতে হবে। ওনাদেরকে যেটা করতে হবে, যে প্রসিডিউরগুলো যেগুলো করছেন, কোয়ান্টিটি না বাড়িয়ে কোয়ালিটি করার কথা। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে এমন অভিযান চলমান থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মজুতদারদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। চালের বাজার নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ভোক্তাদের সুবিধায় চালের বস্তার গায়ে ধানের জাত, ওজন এবং দাম লেখা বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সাইলোর BMRE এর সংস্কার কাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বেশি মজুদ রেখে সরকারকে ক্রাইসিসে না ফেলতে পারে, তার জন্য নতুন আইন তৈরি করা হয়েছে, যে আইনে মজুতদারদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। দেশে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে বিদেশি খাবারের বিভিন্ন ব্র্যান্ড। উদীয়মান ব্যবসা ধরতে এসব ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি কিনে আনছে দেশি কোম্পানিগুলো, অথচ একই রকম খাবারের বাংলাদেশি ব্র্যান্ড আটকে আছে দেশের গণ্ডিতেই। যেন এখনও শিক্ষানবিশ বাংলাদেশ। ব্যবসায়ীদের দাবি, নানা জটিলতা মোকাবেলা করে আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে কাজ করছে তারাও। দেশীয় ব্র্যান্ডগুলোকে বিদেশের রেস্তোরাঁ খাবার টেবিলে পৌঁছে দিতে নীতি নির্ধারণী সংস্থাগুলোকে নমনীয় হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। জিন্নাত আরা যশোয়ার রিপোর্ট। ঘরে তৈরি চিকেন ফ্রাই বাক্সবন্দি করে ঘুরে ঘুরে বিক্রি করতেন আমেরিকার অবসরপ্রাপ্ত এক আর্মি। এ ঘর সে ঘর হয়ে ৩৫ বছরের মধ্যে সেই চিকেন ফ্রাই পৌঁছে গেল পুরো বিশ্বের আনাচে কানাচে, যার স্বাদ পেল বাংলাদেশও। বিশ্বজুড়ে দাপটে সেই মার্কিন ফুড চেইন রেস্তোরাঁ KFC, পিৎজা হাট, সৌদি বহুজাতিক ফাস্টফুড চেইন শপ হার্ভির জনপ্রিয়তা এরই মধ্যে পৌঁছে গেছে শহর ছেড়ে গ্রামে গঞ্জে দেশ জুড়ে। KFC পৃথিবী জুড়েই তাদের ব্র্যান্ড স্ট্যান্ডার্ড এবং ফুড সেফটির ব্যাপারে তারা একদম আপোষহীন। তো আমার মনে হয় যে এই দুটো জিনিস যে সমস্ত দেশেই অ্যাপ্লাই করা যায়, মানে কাস্টমার্স রিগার্ডলেস অফ জিওগ্রাফিক লোকেশন তারা পছন্দ করবেন। মাছে ভাতে বাঙালি এখন বেশ রপ্ত করে নিয়েছে বিদেশি খাবার, কিন্তু বাঙালির ভাত, মাছ, স্টারের কাচ্চি, কাবাব বা তেহরি ঘরের তেহরি কি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পেরেছি আমরা? স্বাদের এই বাণিজ্য সম্প্রসারণে বিশ্ব বাজারে পৌঁছানোর কথা কেন ভাবছে না বাংলাদেশ? ফুড কোয়ালিটি, একটা এথিক্সের ব্যাপার আছে, হ্যাঁ,
এখানে আপনার একটা লোকেশনের ব্যাপার আছে, এখানে আপনার ওভারঅল একটা ম্যানেজমেন্ট কিভাবে পরিচালনা করতেছে সব কিছুর একটা ব্যাপার আছে। দেশের বাইরে যেতে গেলে কিছু লিগেল এবং কমপ্লায়েন্স কিছু ইস্যু থাকে, তো এই বিষয়গুলো ভেরি ইম্পর্টেন্ট এবং গভর্নমেন্টের একটা পারমিশনের একটা বিষয় থাকে। তো সবগুলো বিষয় নিয়ে আমরা অলরেডি স্টাডি করছি, আমাদেরও পরিকল্পনা আছে দেশের বাইরে যাওয়ার। ভিন দেশে ক্রেতা ধরতে দেশি ব্র্যান্ডগুলো যে চেষ্টা চালাচ্ছে তা সহজ করতে নীতি নির্ধারণী সংস্থাগুলোকে নমনীয় হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রেগুলেটরি ব্যারিয়ার যেটি রয়েছে সেটাকে একটু সংশোধন করা উচিত, বিশেষ করে এই ধরনের পণ্যের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগটাকে অ্যালাউ করা উচিত। এটা করলে আমি মনে করি যে এখন হয়তো বাংলাদেশ ব্যাংক মনে করছে যে হয়তো কিছু ডলার চলে যাবে, কিন্তু এর ফলাফলটা কিন্তু ভালো। অতিথিপরায়ণ বাংলাদেশের তৈরি কাবাব, বিরিয়ানি, কাচ্চির মতো মুখরোচক খাবার বিশ্ব বাজারে পৌঁছে দিতে পারলে যেমন বাড়বে কর্মসংস্থান, যোগান বাড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে, তেমনই এক নতুন পরিচয় চিনবে এই লাল সবুজের দেশকে। এমন প্রত্যাশা ভোজন রসিক বাঙালি আর খাত সংশ্লিষ্টদের। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের করিমগঞ্জে সুতারপাড়া ইউনিয়নে অতি দরিদ্রদের কর্মসৃজন প্রকল্পের প্রায় 50 লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান ও কয়েকজন মেম্বারের বিরুদ্ধে। উপকারভোগীদের মোবাইলের সিম নিজেদের কাছে রেখে টাকা তুলে নেন অভিযুক্তরা। এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেও মিলছে না প্রতিকার। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। অতি দরিদ্রদের কর্মসৃজন প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের করিমগঞ্জে সুতারপাড়া ইউনিয়নে 298 জন শ্রমিকের নাম অন্তর্ভুক্ত করা হয় 2022-23 অর্থবছরে। এরপর তা নিয়মিত করা হয় 2023-24 অর্থবছরেও, অথচ উপকারভোগীদের মিলছে না কোনো টাকা। প্রকল্পের আওতায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রত্যেক শ্রমিক দৈনিক 400 টাকা করে 40 দিন অর্থ পান। এভাবে কাজ হয় বছরে 2 বার। অভিযোগ উঠেছে সুতারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন সহ কয়েকজন মেম্বার মিলে 298 জন শ্রমিকের নাম অন্তর্ভুক্ত করে কৌশলে তাদের মোবাইলের নতুন সিম তুলে নিজের কাছে রাখেন। এরপর প্রতি বছর 47,68,000 টাকা 2 বার তোলেন। এ বিষয়ে ভুক্তভোগীরা জানতে চাইলে তাদের নানাভাবে এড়িয়ে যান অভিযুক্তরা। কাজ না করায় নিজস্ব লোক দিয়ে একবারে ফ্যামিলির লোক দিয়ে এরা টাকা তুললে টাকা আত্মসাৎ করে খাইতেছে। আমি আইডি কার্ডের ফটোকপি নিছে, ফিঙ্গারপ্রিন্ট নিছে, টাকা যাইতাছে এটা আমরা জানি না, এরা ওটা খাইতাছে। অর্থ আত্মসাতের বিষয়টি জানতে পারলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীদের কয়েকজন। তবে এ বিষয়ে এখনো নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তবে অভিযোগ অস্বীকার করে বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি অভিযুক্ত চেয়ারম্যানের। আমরা শুধু খালি রক্ষণাবেক্ষণে থাকি, যারা হাজিরা না দেয় সিমগুলি আমরা অনুপস্থিতি দেখাই। আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। দরিদ্র মানুষ যাতে কোনোভাবেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা অবশ্যই আমরা দেখব। জেলা ত্রাণ অফিসের তথ্য মতে কিশোরগঞ্জে 26,169 জন শ্রমিক 40 দিনের প্রকল্পের আওতায় গ্রামীণ অবকাঠামো সংস্কারের কাজ করছেন। আর করিমগঞ্জ উপজেলায় মোট শ্রমিকের সংখ্যা 2,740 জন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। 417 জন হাজি নিয়ে দেশে ফিরল বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি চলে যাব তার কাছে। মেঘ, মুসলিম উম্মার অন্যতম স্তম্ভ পবিত্র হজ পালন শেষে 417 জন যাত্রী নিয়ে বিমানবন্দরে অবতরণ করেন। মূলত বাংলাদেশ এয়ারলাইন্সের ভোর 5:40 দিকে এই বিমানবন্দরে অবতরণ করেন এবং আমরা এখানকার বেশ কয়েকজন হজ যাত্রীদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে এবারের হজ যাত্রায় মূলত কোনো ধরনের অব্যবস্থাপনা কিংবা ভোগান্তি কিন্তু তাদের পোহাতে হয়নি। তবে নিজ দেশে ফিরতে পেরে হাজিদের চোখে মুখে ছিল অনেকটাই তৃপ্তির ছাপ এবং কাছ থেকে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে মূলত তারা কাছ থেকে কাবা শরীফের পরিষ্কার ছবি দেখে অনেকেই কিন্তু আবেগে ভেঙে পড়ে এবং সেই সঙ্গে তাদের যে স্বপ্ন পূরণ সেই স্বপ্ন পূরণের কথাও কিন্তু তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে। এবং এখানে আমরা আসার পর ভোর থেকে আমরা যেটি দেখেছি মূলত এই হজ যাত্রীরা যারা ফিরেছেন তাদেরকে রিসিভ করার পর মূলত বিমানবন্দর থানা থেকে শুরু করে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরকে ফুলের মাধ্যমে অভ্যর্থনা দিয়ে এবং সেই সঙ্গে জমজমের যে পানি সেই জমজমের
জমজমের পানি দিয়ে কিন্তু তাদেরকে রিসিভ করে এবং সেই সঙ্গে হাজিদের লাগেজ সংগ্রহের পরই কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হয় জমজমের পানি। এই সময় ঠিক সেই সময় কিন্তু বিমানবন্দর থানা থেকে হজ যাত্রীদের ফুল দিয়ে অভ্যর্থনা দেওয়া হয় এবং সেই সঙ্গে আর্মির পক্ষ থেকেও কিন্তু ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় এবং হজ পালনের সময় কিন্তু এখানে হজ যাত্রী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে, মূলত হজ পালনের সময় তারা দেশবাসী থেকে শুরু করে এবং পরিবার প্রিয়জনের জন্যও কিন্তু দোয়া করেছেন এবং সেই সঙ্গে মূলত এই বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি, সেই ফ্লাইটটি কিন্তু ভোর 5টা 40 মিনিট অবতরণ করেন এবং যাত্রীদের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি যে মূলত এবার কোনো ভোগান্তি তাদের পোহাতে হয়নি এবং নির্বিঘ্নেই তারা মূলত নিজ দেশে ফিরতে পেরে তারা অনেকটাই আনন্দিত। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সবশেষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানভীর হাসান মেঘ। গত এক বছরে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুর অংশে 395টি দুর্ঘটনা ঘটেছে, যার 80% অবৈধ 3 চাকার যানবাহন চলাচলের কারণে। আর এসব যান চলাচলের জন্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। আর জনবল সংকটের অজুহাত হাইওয়ে পুলিশের। শিকদার সজলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মহাসড়কে বড় পরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে 3 চাকার যান। হালকা যান হলেও সড়কে চলছে দ্রুত গতিতে। ফরিদপুরের বিভিন্ন সড়ক মহাসড়কে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না 3 চাকার যান চলাচল। মহাসড়কে এসব যান চলাচল অবৈধ হলেও নিয়ম মানছেন না কেউ। এমনকি জেলার ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কেও একই অবস্থা। বাস ট্রাক চালক ও এলাকাবাসী জানান, হাইওয়ে পুলিশের চোখের সামনে অবৈধ যানবাহন চলালেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। এগুলোর জন্য দুর্ঘটনা বেশি হয়, মানুষ তো টাইম দেখতেছে না। 3 চাকার যান চলাচল বন্ধে হাইওয়ে পুলিশকে সহযোগিতার আশ্বাস জেলা বাস মালিক সমিতির। আমরা এবার প্রশাসনের সমস্ত পর্যায়ের লোকের সাথে আমরা মিটিং করেছি, তারাও আমাদের আশ্বাস দিয়েছে। তবে জনবল সংকটের অজুহাত হাইওয়ে পুলিশের। সংকট সমাধানে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের। আরো জনবল বাড়াইতে পারি, আমরা আমাদের লজিস্টিক বাড়াইতে পারি, আমরা আরো প্রসিকিউশনের মাত্রা আরো বাড়াইতে পারি। সার্বিকভাবে আমি যেটা সর্বমহলের একটা সমন্বিত অ্যাপ্রোচ দরকার। হাইওয়ে পুলিশের তথ্য মতে গত এক বছরে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে 395টি দুর্ঘটনা ঘটেছে, নিহত হয়েছে 286 জন। তবে বাস মালিক সমিতির তথ্য মতে এসব দুর্ঘটনার 80%ই ঘটছে 3 চাকার যানের কারণে। সময় সংবাদ, ফরিদপুর। টাঙ্গাইলের গোপালপুরের বনমালী জামতৈল সড়কে ঝিনাই নদীর সেতুর একাংশ ভেঙে গেছে। এতে বন্ধ দুপারের যোগাযোগ ব্যবস্থা। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এলজিডি বলছে, ক্ষতিগ্রস্ত সেতুর পাশেই আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। কাদির তালুকদারের পাঠানো তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। নদীর মাঝে পাকা সেতু, তবে নেই মাঝের স্প্যান। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলার বনমালী এলাকার ঝিনাই নদীর উপর 1996 সালে নির্মাণ করা হয় 40 মিটার দীর্ঘ ও 5 ফুট প্রস্থের পাকা সেতু। সম্প্রতি সেতুটির কয়েকটি পিলারের নিচ থেকে মাটি সরে যায়। তীব্র স্রোতে গত 5 জুন সেতুর মাঝখানের প্রায় 20 মিটার স্প্যান ভেঙে নদীতে পড়ে যায়। বাকি অংশটুকু রয়েছে ঝুঁকিতে, বন্ধ হয়ে যায় চলাচল। অনেকে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন। হেবেলে খুঁটি দেওয়ার কথা, হেবেলে খুঁটি দেয় নাই, এই কারণে বৃষ্টিটা পানার কারণে ভেঙে গেছে। আমাদের পোলাপান স্কুলে যেতে পারতেছে না, আমাদের যাতায়াতের কষ্ট। পুরাতন সেতুর পাশেই একটি পাকা নতুন সেতু নির্মাণের আশ্বাস এলজিইডির। কাঠের সাঁকো বা এটা দিয়ে আপাতত ব্যবস্থা করা যায়, সেটা আমি উপজেলায় পরিষদের মাধ্যমে, ইউনোসারের মাধ্যমে এটা আমরা একটা ব্যবস্থা নিব। গোপালপুর উপজেলার অন্তত 10 গ্রামের মানুষ সেতুটি ব্যবহার করতেন। সময় সংবাদ, টাঙ্গাইল। মুন্সিগঞ্জের ধলাগাঁও হাটে ভোরেই জমজমাট বিষমুক্ত সবজির বেচাকেনা। সবশেষ খবর জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, আষাঢ়ের ভোরেই কিন্তু বিভিন্ন ধরনের সবজিতে ভরপুর এই হাটটিতে এবং সেখানে কিন্তু কৃষক সরাসরি এই সবজি নিয়ে এসছেন এবং এই তাজা সবজি কিনতে কিন্তু নানা অঞ্চলের পাইকাররা ভিড় করছেন এবং এখানে সবচেয়ে আকর্ষণ যেটি যে বিষমুক্ত সবজি, যেগুলো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার না করে উৎপাদন করে, সেই সবজিতে কিন্তু পুরো এলাকা ভরে গেছে। এবং আপনারা দেখছেন যে জালি কুমড়, যে এটি কিন্তু একেবারে
সস্তায় বিক্রি হচ্ছে। এখানে 18 থেকে 22 টাকা পিস দরে বিক্রি হচ্ছে এবং দুন্দল কিন্তু একেবারে পানির দরে 5 থেকে 10 টাকা কেজিতে, কহি বিক্রি হচ্ছে 5 থেকে 12 টাকা কেজিতে এবং এখানকার যে ঢেঁড়স সেটি কিন্তু 10 থেকে 12 টাকা কেজিতে, বটবটি 50 থেকে 52 টাকা, পাট শাক বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকায়, মিষ্টি কুমড়া কিন্তু পিস 50 থেকে 60 টাকা, লাউ বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়, লাউ শাক বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা জোড়া, পুঁই শাক 20 থেকে 22 টাকা কেজিতে, লাল শাক বিক্রি হচ্ছে 18 থেকে 30 টাকা কেজি দরে এবং এখানে ডাটা বিক্রি হচ্ছে কিন্তু 4 থেকে 8 টাকা হালি দরে, কাঁচামরিচ 150 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং আলু বিক্রি হচ্ছে কিন্তু 50 থেকে 60 টাকা কেজিতে এবং এখানে কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছেন যে এই অঞ্চলে যে সুস্বাদু যেই সবজি রয়েছে এটি কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও দেশের বাইরে যাচ্ছে এবং এবছর কিন্তু যেই টার্গেট রয়েছে যে 4,750 হেক্টর জমিতে সবজি বর্ষাকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ছিল, সেটি কিন্তু এখন টার্গেট ছাড়িয়ে 4,753 হেক্টর জমিতে চাষ হয়েছে এবং বর্ষার পানি আসা শুরু হয়েছে। তারপর কিন্তু উঁচু জমিতে এইসব সবজিতে ভরপুর হয়ে আছে এবং এই সবজি ঘিরে কিন্তু এখানে একটি বড় কর্মযজ্ঞ চলছে। তো এই ছিল মুন্সিগঞ্জের নিরাপদ সবজির সবশেষ। মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সৌদি আরবে তীব্র দাবদাহে নাকাল হাজিদের জনজীবন। তীব্র গরমে হিট স্ট্রোকে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 1000, যাদের মধ্যে 68 জন ভারতীয়। তবে এক আরব কূটনীতিক জানান সবচেয়ে বেশি মারা গেছেন মিশরের নাগরিক। এছাড়া প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন 2000-এর বেশি হাজি। চলতি বছরে পবিত্র হজ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে যান প্রায় 20 লাখ মুসল্লি। তবে তীব্র গরমে নাভিশ্বাস ওঠে তাদের। তাপমাত্রার পারদ ছুঁয়েছে 52 ডিগ্রি পর্যন্ত। তাপদাহের কারণে অসুস্থ হয়ে প্রতিদিনই ঘটছে প্রাণহানির ঘটনা। এক প্রতিবেদনে বার্তা সংস্থা AFP জানিয়েছে তাপজনিত অসুস্থতায় এখন পর্যন্ত মারা গেছেন 1000-এরও বেশি মুসল্লি। তাদের মধ্যে কেবল মিশরের নাগরিকই 658 জন বলে জানিয়েছেন আরব উপসাগরীয় অঞ্চলের এক কূটনীতিক। এসব হাজিদের মধ্যে 630 জনই অনিবন্ধিত। এ কারণে সৌদি সরকারের সুরক্ষা সেবা নিতে পারেননি তারা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে মারা যাওয়া হাজিদের মধ্যে ভারতের 68 জন, জর্ডানের 60, ইন্দোনেশিয়া, ইরান, সেনেগাল, তিউনিসিয়া ও ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান থেকে আসা বহু মানুষ আছেন। মক্কার পার্শ্ববর্তী বৃহত্তম আল মুয়াইসিম হাসপাতালের মর্গ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে হাজিদের মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছে বার্তা সংস্থা AFP। হাসপাতালে ভর্তির সংখ্যা 2000-এরও বেশি। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় হাজিদেরকে তীব্র তাপপ্রবাহের কারণে বাইরে বের হতে নিষেধ করেছে এবং যদি দিনের বেলা বাইরে বের হয় অবশ্যই ছাতা ও সানগ্লাস যেন সঙ্গে রাখে এই নির্দেশনাও দিয়েছে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, তায়েফ, সৌদি আরব। তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের দেশ ইতালির জনজীবন। রাজধানী রোম সহ 11টি শহরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। সপ্তাহ শেষে রোমের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তীব্র দাবদাহের কারণে অস্বস্তিতে পড়েছেন পর্যটকরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। তীব্র তাপদাহে পড়ছে ইতালি, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রচণ্ড খরতাপের কারণে ইতালির 11টি শহরে বিশেষ সতর্কতা জারি করেছে স্থানীয় সরকার। আবহাওয়া দপ্তর বলছে চলতি সপ্তাহের শেষ দুদিন রাজধানী রোমের তাপমাত্রা 40 ডিগ্রি অতিক্রম করতে পারে। প্রচণ্ড গরমে ইতালির পর্যটন এলাকাগুলোতে ঘুরে বেড়ানো পর্যটকরা চরম অস্বস্তিতে পড়েছেন। দুপুরে বাইরে বের হতে চান না অনেকেই। আজকে আমরা 39 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটা প্রায় 41-42 ডিগ্রির মতো গায়ে লাগতেছে। পুলিশ সকালের দিকে একটু বের হয়, কিন্তু দুপুরবেলা আর বের হয় না।
একটু কম বের হয়, আবার বিকালবেলা একটু বের হয়, কারণ অনেক গরম। উত্তরাঞ্চল থেকে আসা মানুষরা ঠান্ডায় অভ্যস্ত, তাদের জন্য বর্তমান পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর। কষ্ট হলেও পর্যটকরা রোমের ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে দেখছেন। রেস্টুরেন্টগুলোতে পর্যটকদের খুব একটা সমস্যা হচ্ছে না, কারণ এখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে। গরমের কারণে বেশিরভাগ পর্যটক রেস্টুরেন্টের ভেতরে বসতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই সঙ্গে প্রচুর পানি এবং হালকা খাবারের পরামর্শও তাদের। বয়স্ক নাগরিক এবং শিশুদের প্রতি বিশেষ নজর দেওয়ার কথা বলা হচ্ছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন গরম আরও বাড়লে জারি করা হতে পারে রেড অ্যালার্ট। গেল বছর ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ইতালির সিসিলিতে। সেবার 48.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তাপমাত্রার পারদ। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় কর্মস্থলে বাড়ছে দুর্ঘটনার হার। যেমন মোটা অঙ্কের বেতন পাওয়া যায়, ঠিক তেমনি কঠোর পরিশ্রম সহ কর্মক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় প্রবাসীদের। কারখানায় কাজ করতে গিয়ে গত 1 মাসে দুর্ঘটনায় মারা গেছেন 3 জন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। কলকারখানার যন্ত্রের শব্দে সকালে ঘুম ভাঙে দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশিদের। এই যন্ত্র দিয়ে করা কাজের আয় রেমিটেন্স হিসাবে পাঠান দেশে। সম্প্রতি এইসব কারখানায় প্রায় ঘটা দুর্ঘটনা আতঙ্কিত করে তুলেছে বাংলাদেশিদের। গত 1 মাসের মধ্যে আলাদা দুর্ঘটনায় দক্ষিণ কোরিয়ায় কয়েকজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। দ্রুত কাজ শেষের তাগাদার মতো মানসিক চাপকে এইসব দুর্ঘটনার কারণ হিসেবে দেখছেন শ্রমিকরা। কোম্পানিতে কাজ করতে গিয়ে আমার হাত মেশিনের নিচে পড়ে গুরুতর আহত হই। তাড়াতাড়ি কাজ করতে গিয়ে এবং কিভাবে 4000 মাল তৈরি করে এটাকে ফোকাস করতে গিয়ে প্রথম থেকে আমি গুরুতর দুর্ঘটনার শিকার হই। কোরিয়ান মালিকরা তাদেরকে কাজের জন্য তাড়াতাড়ি করার জন্য প্রচুর প্রেসার দেয়। এই প্রেসারের কারণে ওরা মানসিকভাবে অনেক সময় ভেঙে পড়ে এবং কাজ করার সময় ওরা ঠিকমতো কাজের ধরন না বোঝার কারণে এ ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে। কেউ আবার বলছেন কাজে অমনোযোগী হওয়া কিংবা অসাবধানতার কারণে ঘটছে এমন দুর্ঘটনা। কাজের সময় অমনোযোগী হওয়ার কারণে দুর্ঘটনাটা মূলত বেশি ঘটে। কোনোভাবে যদি হাত মেশিনে ঢুকে যায়, হাত একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং কাজের সময় মনোনিবেশ করতে হবে ভালোভাবে। এদিকে দুর্ঘটনা রোধে শ্রমিকের সচেতনতার পাশাপাশি কর্মস্থলে নিরাপত্তার বিষয় গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইপিএস কর্মীদের দেশটিতে প্রবেশের পর কর্মস্থলের নিরাপত্তা নিয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়ে থাকে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। দক্ষিণ কোরিয়ার মিনিস্ট্রি অব এমপ্লয়মেন্ট অ্যান্ড লেবারের প্রকাশিত পরিসংখ্যানের তথ্য 1 দশকের মধ্যে গত 1 বছরে কর্মস্থলে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। এর অর্ধেকেরও বেশি ঘটে নির্মাণ আর উৎপাদন শিল্পে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। মাত্র 5150 টাকা খরচ করে জাপানে 1,20,000 থেকে 1.5 লাখ টাকা বেতনের চাকরি পাচ্ছেন বাংলাদেশি তরুণরা। ভাষা শিখে এইচএসসি পাস তরুণরা জাপানে কর্মসংস্থানের সুযোগ নিচ্ছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, জাপানের শ্রমবাজারকে কেন্দ্র করে দেশের 41টি প্রশিক্ষণ কেন্দ্রে কয়েক হাজার তরুণদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে সংকুচিত শ্রমবাজার, অনির্দিষ্টকালের জন্য বন্ধ মালয়েশিয়ার বাজারও। বিপুল সংখ্যক বাংলাদেশি তরুণের দৃষ্টি এখন তাই বিশ্বের 4র্থ অর্থনীতির দেশ জাপানে। জাপানের আন্তর্জাতিক মানব সম্পদ সংস্থা IM জাপানের সহযোগিতায় শুধুমাত্র জাপানি ভাষা শিখে 3 বছরের জন্য 1,20,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বেতনের কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন সদ্য এইচএসসি পাশ করা তরুণরা। এসব টেকনিক্যাল ইন্টার্নদের অভিবাসন ফি হিসেবে দিতে হচ্ছে মাত্র 5,150 টাকা। ভিসা বাবদ বা আদার্স কোনো খরচ নেই। আমরা শুধুমাত্র স্মার্ট কার্ডের জন্য 5,150 টাকা আমরা বহন করি। 3 দিন পরে ফ্লাইট, 24 তারিখে ফ্লাইট। এখন এই মুহূর্তে খুবই আনন্দ লাগছে। 2017 সালে চুক্তির আওতায় এ পর্যন্ত বাংলাদেশ থেকে 584 কর্মীকে নিয়োগ দিয়েছে জাপান সরকার। 3 বছর পর কর্মীরা দক্ষ কর্মী হিসেবে স্থায়ীভাবে জাপানে কর্মসংস্থানের সুযোগ পান। 3 থেকে 5 বছর পর বাংলাদেশে যারা ফেরত আসছেন তাদেরকে বিজনেস ইনসেনটিভ হিসেবে এককালীন 6 লক্ষ জাপানি মুদ্রাও দেয়া হচ্ছে। টেকনিক্যাল ইন্টার্ন হচ্ছে মূলত তাদের ভাষা
পেশাগত দক্ষতা যদি থাকে তাহলে তাদেরকে জাপানের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইন্টার্ন হিসাবে নেওয়া হয়, সেখানে তারা গিয়ে ওখানে কাজ শিখে আস্তে আস্তে তারা দক্ষ হয়। নিরাপদ কর্মপরিবেশ আর উচ্চ বেতনের জাপানি শ্রমবাজারকে কেন্দ্র করে দেশের 41টি প্রশিক্ষণ কেন্দ্রে কয়েক হাজার তরুণকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে, জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। 1 বছর ট্রেনিং নেওয়ার পরে জাপানি ভাষা শেখার পরে এখন তোমরা মিনিমাম 1.5 লক্ষ টাকা মাসে রোজগার করতে পারবে। জাপানি ভাষা শিখে বাংলাদেশের তরুণরা সরকারি খরচে মাত্র 5,150 টাকার বিনিময়ে জাপানে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, নিরাপদ কর্মপরিবেশ আর উচ্চ বেতনের জন্য জাপানের শ্রমবাজার বাংলাদেশের দক্ষ কর্মীদের জন্য সম্ভাবনার দুয়ার খুলেছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সর্বোচ্চ মাথাপিছু জিডিপি ও সারা দেশে বিনামূল্যে গণপরিবহন সেবা সহ নানা কারণে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবে পরিচিত লুক্সেমবার্গ। কম খরচে উচ্চশিক্ষার সুযোগ থাকায় দেশটিকে বেছে নিচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। গবেষণা বা পড়াশোনা শেষ করে স্থায়ী বসবাসের জন্য লুক্সেমবার্গ হতে পারে আদর্শ দেশ। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। জার্মানি, ফ্রান্স আর বেলজিয়াম সীমান্ত বেষ্টিত দেশ লুক্সেমবার্গ আয়তনে মাত্র 2686.4 বর্গ কিলোমিটার হলেও সর্বোচ্চ মাথাপিছু জিডিপির কারণে পরিচিতি পেয়েছে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবে। বিংশ শতাব্দীর শুরুর দিকে মূলত লোহা ও ইস্পাত শিল্পের মাধ্যমে লুক্সেমবার্গের অর্থনৈতিক প্রবৃদ্ধির যাত্রা শুরু হলেও বর্তমানে দেশটি বিনিয়োগকারীদের জন্য অন্যতম নিরাপদ দেশ। তাই লুক্সেমবার্গেই রয়েছে গুগল, আমাজনের মতো অনেক বড় প্রতিষ্ঠানের ইউরোপীয় সদর দপ্তর সহ অসংখ্য বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয়। প্রাকৃতিক সৌন্দর্যেও জুড়ি নেই দেশটির। উল্লেখযোগ্য আধুনিকায়নের পরেও এখনও পুরো লুক্সেমবার্গ ঢাকা সবুজের সমারোহে। সেই সঙ্গে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনাও। রাজধানী লুক্সেমবার্গ সিটির আনাচে কানাচে থাকা স্থাপত্য শিল্পের নানা নিদর্শনও নজর কাড়ে পর্যটকদের। সারা দেশেই গণপরিবহন সেবা সম্পূর্ণ বিনামূল্যে হওয়ায় প্রত্যেকটি শহরেই রয়েছে পর্যটকের আনাগোনা। আর কম খরচে উন্নত উচ্চশিক্ষা ও নানা সুযোগ সুবিধার কারণে দেশটিকে বেছে নিচ্ছেন মেধাবী শিক্ষার্থীরা। লুক্সেমবার্গের সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এখানকার গণপরিবহন ব্যবস্থা সম্পূর্ণ রকমের ফ্রি এবং এখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজভাবে বিনামূল্যে ভ্রমণ করা যায়। গবেষণার পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ হলে সরাসরি চাকুরি নিয়েও লুক্সেমবার্গ যাওয়ার সুযোগ রয়েছে বলে জানান লুক্সেমবার্গ প্রবাসীরা। আপনার যদি দক্ষতা থাকে, আপনার মেধা থাকে, তাহলে আপনি সরাসরি চাকরি নিয়েও আসতে পারেন। এছাড়াও এই দেশে আপনি যদি 5 বছর বৈধভাবে থাকেন, তাহলে কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আপনি যদি ফুলফিল করেন, তাহলে আপনি এই দেশে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। 5 বছর লুক্সেমবার্গে বৈধভাবে বসবাস করার পর দেশটির ভাষা পরীক্ষায় উত্তীর্ণ ও ইতিহাস কোর্স সম্পন্ন করে নাগরিকত্ব আবেদনের সুযোগও রয়েছে অভিবাসীদের। আয়তনে ছোট হলেও ইউরোপে নানা কারণে আলোচিত দেশ লুক্সেমবার্গ। লুক্সেমবার্গিশ, ফ্রেঞ্চ, জার্মান এখানকার বহুল ব্যবহৃত ভাষা হলেও যথেষ্ট সম্ভাবনা বা সুযোগ রয়েছে ইংরেজি ভাষাভাষীদের জন্যও। সেই সাথে পড়াশোনার খরচ যথেষ্ট কম থাকায় উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্যও সম্ভাবনার এই দেশটি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লুক্সেমবার্গ। 5 বছর পর ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2 টেস্টের পাশাপাশি 3 টি-20 খেলবে নাজমুল হোসেন শান্তর দল। 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। এরপর আরও 3 ভিন্ন ভেন্যু ঘুরে 12 অক্টোবর শেষ ম্যাচ হবে হায়দ্রাবাদে। প্রতিবেশী দেশ হলেও গত 2 যুগে বাংলাদেশ ভারতের আমন্ত্রণপত্র পেয়েছে মাত্র 2 বার। প্রথমবার 1 টেস্ট, দ্বিতীয়বার 2 টেস্টের পাশাপাশি 3 টি-20। 5 বছর পর আবারও পাশের দেশে খেলতে যাচ্ছে রেড অ্যান্ড গ্রিন। মূলত বাংলাদেশের পারফরমেন্সের কারণে বাণিজ্যিকভাবে লোকসান এড়াতেই বাংলাদেশকে আমন্ত্রণে অনীহা ক্রিকেট পরাশক্তি দেশটার। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে লাভ লোকসান একপাশে রেখে আতিথেয়তা দিতে বাধ্য বিসিসিআই। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুমের চক্রে আগে থেকেই ভারত সফর নিশ্চিত ছিল। এবার চূড়ান্ত হলো তার দিনক্ষণ। 2024-25 মৌসুমের জন্য ঘরের মাঠে ক্রিকেট সূচি প্রকাশ করেছে বিসিসিআই, যার শুরুটা হবে টাইগারদের মাধ্যমে।
আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু প্রথম টেস্ট, এরপর কানপুরের দ্বিতীয় টেস্ট 27 তারিখ থেকে। গতবার পিঙ্ক বলে খেললেও এবারের 2 ম্যাচই দিনের আলোয়। এরপর শুরু হবে সাদা বলের ক্রিকেট। 3টি ভিন্ন শহরে 3 টি20, ধর্মশালা ঘুরে দিল্লি, শেষটা হায়দ্রাবাদে। সবগুলো ম্যাচই শুরু হবে ফ্লাড লাইটে, যা বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30। ভারতের মাটিতে সাদা পোশাকের অভিজ্ঞতা কেবলই হতাশার। 2017-তে এক টেস্টের সফরে 208 রানের হার। এরপর 2019 সালে 2 ম্যাচের দুটোতেই ইনিংস ব্যবধানে হারে অতিথিরা। তবে সেই ট্যুরে আছে সুখস্মৃতিও। দিল্লিতে প্রথম টি20 জয় এখন পর্যন্ত, যা কিনা ভারতের মাটিতে একমাত্র অর্জন মূল দলের। এবার আরও একটা সফর, দেখার বিষয় অতীত পাল্টাতে পারে কিনা টাইগাররা। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুদিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় ইস্যু ছাপিয়ে গুরুত্ব পাবে ভূ রাজনীতি। তিস্তা ইস্যুতে অবস্থান স্পষ্ট করতে পারে ভারত। আজকে 3 রাত নয় ঘুম নাই। সরকারি চুলা খাইছিলাম, এখানে ওখানে রান্না বাড়া করলাম। বানের জলে ভাসছে গ্রামের পর গ্রাম। সুনামগঞ্জে পানিবন্দী লাখ লাখ মানুষের বিপর্যস্ত জীবন। আশ্রয় কেন্দ্রে ঠাঁই হলেও খাবারের কষ্ট। শহরেও জলাবদ্ধতা, ডুবে আছে সড়ক। নারায়ণগঞ্জেও সাবেক আইজিপি বেনজির আহমেদের কোটি কোটি টাকার অবৈধ সম্পদ। রূপগঞ্জে আলিশান ডুপ্লেক্স বাংলো নির্মাণ। আদালতের নির্দেশে জব্দের প্রক্রিয়া শুরু। এই ছিল ভোরের সময়। এরপর দেখবেন সকালের সময়, আর সঙ্গে থাকবেন সহকর্মী কনক আজাদ। ধন্যবাদ রিচার্ড। সকালের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।